আবির, চল না আজ মেয়েগুলোকে নিয়ে হারিয়ে যাই। রাহাতের কথা শুনে আবির হাসে। কিশোর বয়স থেকে আবিরেরা তিনজন বন্ধু। ওই, মাথা থেকে হেলমেট খোল। এত জোরে বাইক চালিয়ে হেলে তুলে কেন যাচ্ছিস? তাতে তোর কি? আমার বাইক আমি চালাবো। ধরতে পারলে ধরবি, না ধরতে পারলে খালি দেখবি। ওরা দুজনে একসাথে বলে ওঠে, জয় তুই? এটাই হলো সেই জয় যাকে মেহরাব সাহেব কল করে ডেকেছেন। কারণ জয় ছোট থেকেই মাস্টার মাইন্ড একজন। ইন্টারনেট জগতে সে একাই একটা কিং। তুই এখানে? মনে আছে তাহলে আমার কথা? আমারটা ছাড়, তোরা একসাথে এখানে, আর ভিতরে কারা? আব্বে, তুই এখানে কবে থেকে? জবে থেকে পাখি উড়ে চলে খাবার খুঁজে। থাক আবির, তোর থানায় যাচ্ছি, পরে কথা হবে। তবে শোন, শহরের ব্যাংকগুলো একটু দুমড়ে মুচড়ে যাবে। জয় একটা রহস্যময়ী কথা বলে হাসি দিয়ে চলে যায়। জয়কে চেনা অনেক জটিল একটা ব্যাপার। কি হলো এটা ভাবতে ভাবতে ওরাও চলে আসে। নীলা রক্তচক্ষু দৃষ্টিতে সদ্য 5তলা বাড়ির মেইন গেট খুলে কালো রঙের পাজেরো গাড়িটার দিকে চেয়ে আছে। নীলার ইচ্ছে করছে এখন বাড়ির সব কিছু ভেঙে চুরে ফেলতে, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সুটাম দেহের মাঝবয়সী মেহরাব সাহেবের জন্য কিছুই করতে পারছে না। মেহরাব সাহেব নীলার বাবা, তার উপর মেহরাব সাহেব পুলিশ কমিশনার। কেবল নীলা নয়, এবাড়ির সবাই মেহরাব সাহেবের কথা মতো ওঠে আর বসে। নীলা পার্কিং লটের দিকে তাকিয়ে আছে। কালো স্যুট, কালো টাই, টাইট কালো কাপড়ের সাথে সাদা কিডস, গায়ে কালো স্যুটের সাথে সাদা শার্ট, প্যান্টের সাথে ইন করে গাড়ি থেকে একটা ছেলে নামে। বাড়িতে আজ বেশ যেন একটু উৎসব উৎসব আমেজ। নীলা ভার্সিটি থেকে এসেই বাড়িতে এমন উৎসব আমেজ দেখে অবাক হয়। বাড়িতে অনেক লোকের সমাগম। নীলা বুঝতেই পেরেছে এত লোক আর বিশাল আয়োজন এই স্যুট প্যান্ট পরা ছেলেটার জন্যই। চোখে ফ্রেমের গোল আকৃতির কালো স্টুডেন্ট চশমা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো একটু লালচে কালার করা ছেলেটার। নীলার মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ওর ছোট খালার মেয়ে ফারিহা নীলার দিকে তাকিয়ে ইশারা করে চোখ নাড়িয়ে বলে। নীলা আরও বেশি রাগী দৃষ্টিতে তাকায় ছেলেটার দিকে, সাথে ফারিহাকেও ইশারাতে বুঝিয়ে দেয়, তোকে পরে মজা দেখাচ্ছি। ছেলেটা লাগেজ নিয়ে ধীর পায়ে মুখে মুচকি হাসি রেখে এগিয়ে আসতে থাকে। নীলা সবার দিকে ভালো করে তাকায়। বাড়িতে পুলিশের লোকজন বেশি, সাথে কাজিনরা আর কয়েকজন পিচ্চি আছে। নীলা ভার্সিটি থেকে এসেই দেখে ওর কাজিন ফারিহা, শিহাব, মিতু, মেহেদি আর শিলা ওর রুমে সব কিছুই খালি করে লিভিং রুমে নিয়ে এসে জড়ো করেছে। নীলা এসব দেখে কিছু বলতে যাবে, তখনই ওর বাবা মেহরাব সাহেব এসে বলে, হিরে, তোরা এত দেরি করেছিস কেন? তাড়াতাড়ি রুমটা খালি কর। বেশি তো কাজ না, কিছু ডল আর ওর কিছু কম্পিউটার, কাপড় চোপড় সব কিছু সরিয়ে ফেললেই তো হয়। বাবার কথায় নীলা কিছুই বুঝতে পারে না, কেবল অবাক হয়েই তাকিয়ে থাকে। ওর কিছু সময় পর সে বুঝতে পারে ওদের বাসায় কেউ একজন আসছে, আর যিনি আসছেন তিনি ওর রুমেই থাকবে। তখনই রাগের বিশাল মেঘ ওর চোখে মুখে এসে ছায়া ফেলেছে। নীলা, তোর রুমটা এ বাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তোর রুমটা নিচ্ছি, তুই আমাদের পাশের রুমে থাকবি। মেহরাব সাহেব কথাটা বলেই চলে যায়। নীলা মনে মনে বলে, রুম তো সুন্দরই হবে, সাজিয়ে রাখি আমি। নীলার পাশে মিতু এসে দাঁড়ায়, কানে কানে বলে, ওদের বাসায় তো থাকবে ছেলেটা, একটু বলিস তো আমার ব্যাপারে। নীলা কিছুই বলে না, আবার ছেলেটার দিকে তাকায়। ফর্সা মুখটাই খোঁচা খোঁচা দাড়ি, সাথে গোল চশমা বেশ মানিয়েছে। মুখটাতে অজস্র মায়া। ছেলেটাকে নিয়ে সত্যিই কোনো মেয়ের ভাবনাতে সারাক্ষণ ঘুরবে সে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো আবির? জি না স্যার। ও, ছেলেটার নাম তাহলে আবির। মানে এই ব্যাটা আবিরের জন্যই আজ ও ওর প্রিয় রুম থেকে বঞ্চিত। কিন্তু কে ও? এত খাতির কেন করছে বাবা তার ব্যাপারে? আসতে না আসতেই রুম খালি করতে হয়েছে। না জানি কপালে এই ছেলের জন্য কি নাকি লেখা আছে। নীলা মনে মনে কথাগুলো বলছে, তখনই আবির মুচকি হেসে ওর সামনে এসে দাঁড়িয়েছে।
নীলা হুট করেই আবিরকে সামনে দেখবে বুঝতেই পারেনি। হাই, আমি আবির, খুব ছোট একটা বিজনেসম্যান আর সাথে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। মানে আপনার বাবার সাথে থাকা ছাড়া আমার কোনো কাজ নেই। আপনি নিশ্চয়ই নীলা হাসেন? নীলা অবাক হয়, ছেলেটা এত কথা বলে কেন? ওহ, এরপর কি রোজ বক বক করতে হবে নীলার? বিরক্তিকর। এই ছেলে তার সামনে আসলে মেরে হাত পা ভেঙে দিবে। নীলা কিছু না বলেই বাড়ির মধ্যে চলে যায়। আবির মুচকি হাসলো। সাথে সাথে ফারিহা, মিতু, শিলা, শিহাব, মেহেদি আবিরের পাশে এসে দাঁড়ায়। সবার সাথে পরিচয় হয় ও। আবির ছোটোখাটো বিজনেস করে, সাথে পুলিশের লোক। আবিরকে সাথে নিয়ে মেহরাব সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করে। আবির নিজের ব্যাগ নিয়ে মেহরাব সাহেবের দেখিয়ে যাওয়া রুমের ভিতরে প্রবেশ করতেই দেখে সেখানে নীলা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি আমার রুমে? এই যে এটা আমার রুম। কই? কি কই? আপনার নাম তো কোথাও লেখা নেই। লিসেন, বাড়িটা যেহেতু আমাদের, তো রুমে থাকতে গেলে নাম লিখে থাকতে হয়। থাকতে হয়। এখন জানতো, সুন্দরী ছেলে দেখলেই কি লাইন মারতে চলে এসেছেন? কোনো নোটিশ ছাড়াই আমার রুমে ঢুকে এসে বসে পড়েছেন। ও হ্যালো, আয়নাতে নিজেকে দেখুন। কোনো পেট নিয়েও আপনার সাথে লাইন মারবে না। আর আমি রুমে থাকতে আসিনি, আমার প্রিয় পুতুলগুলো নিতে এসেছি। নীলা পুতুলগুলো নিয়ে রাগ দেখিয়ে চলে যায়। আবির মনে মনে বেশ আমোদেই হাসতে থাকে। নতুন শহর, শহরের চারপাশটা আবিরের তবুও চেনা। শহরের মানুষগুলোকে সে চেনে তাদের অস্তিত্ব। আবির গা থেকে স্যুটবুট খুলে জিন্স আর টি শার্ট পরে ব্যালকনির দিকে যায়। 5 তলা বাড়ির এই ব্যালকনি থেকে শহরের অনেক কিছুই যেন চোখে পড়ে ওর। আবির তাকিয়ে দেখে মেহরাব সাহেবের বাড়ির কয়েক বাড়ি পরেই একটা ছোট্ট ভাঙা বাড়ি। সেই বাড়ির সামনে ছোট্ট একটি উঠানের সামনে একটি পিচ্চি মেয়েকে একজন মহিলা খুব জোরে মারছে। হয়তো মহিলাটি ওই পিচ্চি মেয়েটার মা হবে। আবির তাকিয়ে দেখে একজন লোক হামাগুড়ি দিতে দিতে এসে ছেলেটাকে সেই মহিলার থেকে কেড়ে নেয়। মহিলার মুখের ভাব দেখে আবির বুঝে গিয়েছে মহিলাটি সেই লোক আর পিচ্চি মেয়েটাকে গালি দিচ্ছে। আবির অপলক হয়ে সেদিকে তাকিয়ে আছে। তখনই খেয়াল করে ওর পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকিয়ে দেখে মেহরাব সাহেব এসে দাঁড়িয়ে আছেন। স্যার, আপনি আমাকে ডাকতেন, আমি নিজে চলে যেতাম। আরে কোনো ব্যাপার না, খাবো চলো। খাবার পর তোমার সাথে অনেক কথা আছে। জি স্যার, আপনি যান, আমি আসছি। মেহরাব সাহেব চলে গেলেন। আবির ভ্রু কুঁচকে তাকায়। আবারও সে বাইরের দিকে তাকিয়ে থাকে। সেই ভাঙা বাড়ির দিকে চোখ যায় ওর। ফর্সা সুন্দর মেয়েটার ডান হাতের কবজি কেটে রক্ত বের হচ্ছে। আবির তা দূর থেকেই খেয়াল করেছে। ময়লা একটি কাপড়, হাতে ছোট সাদা বস্তা। হাঁটতে হাঁটতে মেহরাব সাহেবের বাড়ির সামনে চলে আসে মেয়েটি। আবির স্পষ্ট দেখে পিচ্চি মেয়েটা বাড়ির সামনে থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে নিয়ে বস্তায় রাখছে। কিছুক্ষণ সেখানে খোঁজাখুঁজির পর মেয়েটা চলে যায়। আবির ঘুরে চলে আসতে যাবে, তখনই দেখে পাশের বেলকনিতে নীলা দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। হেই নীলা, এখানে কি করছেন? নীলা বিরক্তি নিয়ে তাকায় পাশের ব্যালকনিতে। ছেলেটাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা কেবলই গোসল করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। নীলা এমনিতেই কথা কম বলতে পছন্দ করে। সাথে যারা কথা কম বলে তাদেরকে সে বেশি পছন্দ করে। আর যারা বক বক করে নীলা তাদেরকে একদমই সহ্য করতে পারে না। নীলা বিরক্তি নিয়ে বলে, মশা মারছি, মারবেন? মশা মারছেন তো? মানে? না মানে, এত কোমল হাতে যদি মশাকে মারতেন তো মশা মরবে কিনা সন্দেহ আছে। ও হ্যালো, আপনাকে পুলিশের চাকরি কে দিয়েছে? আপনি 1 নাম্বারের টিচার, যত সব। নীলা রাগ দেখিয়ে চলে যায়। আবির মুচকি হাসে, তবে এটা আমোদের হাসি নয়। এই হাসির একটা আলাদা বিদঘুটে স্বাদ আছে, যা নীলার বলার কথাকে প্রকাশ পেয়েছে। কে চাকরি দিয়েছে? আবির মনে মনে কথাটা বিড়বিড় করে কয়েকবার বলে। হুট করেই যেন কেমন সব অচেনা মনে হতে থাকে ওর। তখনই খেয়াল করে মেহরাব সাহেব তাকে ডাকছেন। আবির খাবার টেবিলের কাছে যায়। খাবার টেবিলে অনেক রকমের খাবার সাজানো আছে।
সবাই সেখানে বসে আছে, কেবল নীলা বাদে। আবির চেয়ারে বসতেই নীলা এসে বসে আবিরের সামনে চেয়ারে। আবির, ফায়াজ স্যারের কথাতে তোমাকে আমার বাড়িতে থাকতে দিলাম। লজ্জা পাবে না, নিজের বাড়ির মতো করে থাকবে। কিন্তু এটা ভেবে পাচ্ছি না তোমার মতো এরকমই একজন অফিসার হয়ে ফায়াজ স্যারের কথা বলবে। সত্যি অবাক করা বিষয়। আবির মুচকি হাসল। নীলাদের দিকে তাকাতেই দেখে নীলা ওর দিকে তাকিয়ে আছে। আবিরের হাসির কারণটা কেউ জানে না। আবির কারণ ছাড়া তেমন হাসেও না। আর এখানে হাসির কারণ হলো ফায়াজ। ফায়াজ দেশের সিএম। যে সে মানুষ তো আর ফায়াজদের সাথে কথা বলতে পারবে না। অথচ আবির একজন সামান্য পুলিশ হয়ে কি করে ফায়াজ তার জন্যই মেহরাব সাহেবকে কল করে বলে আবিরকে এখানেই থাকার জন্য। আবির কোনো উত্তর দেয় না। নীলার দিকে তাকিয়ে সে কথাগুলো ভাবছে। নীলা আবিরের দিকে বিরক্তি নিয়ে চেয়ে আছে। এইভাবে তাকিয়ে আছে কেন ছেলেটা? অসহ্য। এই বাদুর ছেলেটার সামনেই বসতে হলো আমার। উফ, ছেলেটাকে এখন থেকে আমার চোখের সামনেই দেখতে হবে। ভাবতেই গা জ্বালা করে উঠছে আমার। এদিকে আমার কাজিনদের দেখো, আবি নামে এই পথযাত্রা আসার পরেই ওর পাশে ঘুরঘুর করছে। অসহ্য। আবির ইশারা করে নীলাকে ডাক দেয়। নীলা বিরক্তি নিয়ে চায়। আবির মুচকি হেসে বলে, সবসময় কি রেগে থাকেন নাকি? নীলা কোনো রকম খেয়ে উঠে চলে যায়। সবাই সবার মতো করে খাবার টেবিল ছেড়ে চলে যায়। আবির যখন উঠবে তখন মেহরাব সাহেব বলেন, একটু লিভিং রুমে বসো আবির, দরকার আছে। আবির ইশারায় সম্মতি জানিয়ে লিভিং রুমে আসে। কিছু সময় পর মেহরাব সাহেব আসেন। আবির ওনাকে দেখে দাঁড়াতে যাবে তখন উনি বলেন, বসে থাকো, দাঁড়াতে হবে না। আবির বসে। মেহরাব সাহেব ওর পাশে এসে বসে বলে, তোমার সাথে কিছু কথা ছিল। জি স্যার, বলুন। আমি যতদূর শুনেছি তোমাকে এখানে আনা হয়েছে কয়েকটি কারণে। জি স্যার। কারণগুলো তুমি হয়তো সবটা জানো না। তুমি নিলয়ের নাম শুনেছো? আবির একটু হেসে মেহরাব সাহেবের দিকে তাকায়। মেহরাব সাহেব দাঁড়িয়ে একটি টেবিলের সামনে গিয়ে কয়েকটি কাগজ হাতে নিয়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। কাগজগুলো আবিরের দিকে বাড়িয়ে বলে, ওগুলো আমার স্বপ্ন। এগুলো খবরের কাগজ হলো। এটা আমার স্বপ্ন পূরণের আশঙ্কা। মানে ঠিক বুঝলাম না স্যার। কাগজগুলা ভালো করে দেখো। কাটা অংশে যে কালো কোট, মুখে ঢাকা মাস্ক, হাতে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, সে হলো নিলয়। নিলয় হলো ইন্টারন্যাশনাল একজন মাস্তান মাফিয়া, একজন রিয়েল রকস্টার, যার মাঝে কোনো অনুভূতি নেই, কোনো দয়া নেই। সে খালি বোঝে খুন, রক্ত, তাজা গন্ধ। ইন্টারন্যাশনাল আন্ডারওয়ার্ল্ড তাকে রাফিয়ান বলে ডাকে। সে কোথায় থাকে, কিভাবে থাকে, দেখতে কেমন, কিভাবে প্ল্যান করে, ওর সব কাজকর্ম করে, তার কিছুই কেউ জানে না। এমনকি এ অবধি ওর কোনো লোক, মানে ওর কোনো শত্রু আমরা প্রশাসনের লোক ধরতে পারিনি। কারণটা হলো ওর কোনো শত্রু নেই, ওর কোনো দুর্বল পয়েন্ট নেই। ও কখনো ওর শত্রুদের বাঁচিয়েও রাখে না। ভাবছো আমি এত কিছু কি করে জানি? আমি না সব পুলিশ। এটাই একটাই ইচ্ছে, ইন্টারন্যাশনাল এই রাফিয়ানের জ্যান্ত অ্যারেস্ট করা। খুব কষ্ট করে জেনেছি রাফিয়ান নিলয় এখন এই শহরে আছে, আর ওর সাথে খুব তাড়াতাড়ি বিদেশি মাফিয়াদের একটা ডিল হতে যাচ্ছে। যতদূর জানি তোমাকে এখানে আনা হয়েছে রাফিয়ানকে ধরার জন্য, কারণ নিলয় হলো একজন মাইন্ড গেমার। তাকে ধরা তো বড় কথা, তাকে দেখা অবধি যায় না। শুনেছো তুমিও নাকি একজন মাইন্ড গেমার। অপরাধীদের ধরার ক্ষেত্রে তোমার প্ল্যান অপরাধীদের মতোই হয়ে থাকে। এক পা ফেলার আগে অগ্রিম 5 পা ফেলে কি হবে সেসব নাকি তুমি ভেবে চিন্তে করো। এই কারণে রকস্টার রাফিয়ানকে ধরার জন্য পুলিশ রাফিয়ানেই তো দরকার। আর আমার মনে হচ্ছে তোমাকে সবাই সাপোর্ট করবে। এই কারণে ফায়াজ স্যার নিজের দায়িত্ব তোমাকে এখানে নিয়ে এনেছে, কিন্তু বুঝতে পারছি না কেন তিনি আমাদের বাড়িতে তোমাকে পাঠিয়েছে। আবির মেহরাব সাহেবের দিকে তাকিয়ে একটু শব্দ করে হাসলেন। মেহরাব সাহেব হাসির কারণ জানতে চাইলেও আবির তা বলে না।
আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তাহলে স্যার চলে যাচ্ছি। মেবি আপনার এখানে থাকলে অনেক প্রবলেম হতে পারে। আরে না, আমি সেটা বলিনি। ধুর, কি যে বলো। আমি বলতে চাইছি, আমি কেন, আরও তো অনেক নেতা বড় অফিসার আছে, তাই না? আমি এত কিছু জানি না স্যার, তবে আমার মনে হয় আপনি অনেক সৎ, আর কমিশনার হিসাবে আপনার একটা বিশাল ক্ষতি রয়েছে। অপরাধীরা আপনাকে খুব ভালো করেই চিনে, এই কারণে হয়তো উপর লেভেলের স্যারেরা ভেবেছেন আপনার সাথে যদি রাফিয়ানকে ধরতে পারি। রাফিয়ান, ইসমি রাফিয়ান। নিলয়, আমাদের ধরতেই হবে। শুনেছি তুমি কোনো মিশনে গেলে কোনো সিনিয়রদের বলো না, কথাটা সত্য? স্যার, এটা নীলয় থেকে শিখেছে আর কি। ও তো কখনো মিশনে গেলে কাউকে বলে না, আর ওর ব্যাপারে স্টাডি করতে করতে ওর মতো ভাবনা হয়ে গেছে যেন ওকে খুব তাড়াতাড়ি ধরতে পারি। গ্রেট। আবির চলে আসে সেখান থেকে। হাতে তখনও সেই পুরাতন খবরের কাগজ কাস্তে দিয়ে কাটা আছে। মেহরাব সাহেব তারিখ লিখে সবগুলো বেশ গুছিয়ে রেখেছেন। আবির একটা করে দেখছে আর মুচকি হেসে গোল করে পেঁচিয়ে বাইরে ছুঁড়ে মারছে। হাসির কারণটা কি? কেন হাসছে সে? বিকেল হয়ে এসেছে। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট জ্বালাতে যাবে, তখনই খেয়াল করে সে পিচ্চি মেয়েটা ধীর পায়ে হেঁটে সেই ছোট্ট বাড়ির দিকে যাচ্ছে। মুখ দেখে বোঝাই যাচ্ছে সে সারাদিনে তেমন কিছুই খায়নি। মেহরাব সাহেবের বাড়ির সামনে দিয়েই সে যাচ্ছে। আবির হঠাৎ শুনতে পাই, এই মিশি, ওখানে দাঁড়া। আবির পাশের ব্যালকনিতে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে, আর ওর কথাতেই সেই পিচ্চি মেয়েটা দাঁড়িয়ে যায়। নীলা ব্যালকনি থেকে নামে। আবিরও নীলার পিছনে পিছনে আসে। নীলার হাতে একটা বড় টিফিন বক্স। নীলা সোজা হেঁটে মিশি নামের পিচ্চি মেয়েটার দিকে এগিয়ে যায়। এই নে, এখানে খাবার আছে, বাসায় যেয়ে তোর বাবা আর তুই খাবি। তুমি প্রতিদিন আমাদের খাবার দাও, তোমার বাবা বকবে না? না, বকবে না। তোর মা আসেনি, তাই না? মা তো ভোর রাতের দিকে আসে, কই থাকে কে জানে। দেখো না নীলা আপা, আজকে আমার মা আমাকে মারছে। মিশি ডান হাত বাড়িয়ে দেয়। অনেকখানি ক্ষত সে ওর ডান হাতে দেখতে পায় নীলা। আবির একটু দূরেই দাঁড়িয়ে দেখছে সব। নীলা মিশির মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, চিন্তা করিস না, আমি ওষুধ এনে দেব, আর তোর মায়ের চিন্তা করা লাগবে না, তিনি আসবে সময় মতো। আপা, আমার মা কি করে? আমার সাথে যারা কাগজ কুড়োয়, বোতল কুড়োয়, ওরা আমাকে বলে তোর মা একটা। আরে দূর, ওরা কিছুই বোঝে না তো, ওরা তো না বুঝে এইসব বলে। এই টাকাগুলো নে, তোর বাবার ওষুধ কিনে দিস। আচ্ছা। আবির আড়ালে সরে আসে। নীলা ভিতরে চলে যায়। মিশি নীলার থেকে সব কিছু নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিশি শুনতে পাই, মিশি। মেয়েটা ঘুরে তাকায়, দেখে চোখে চশমা পরে একজন লোক দাঁড়িয়ে আছে। মিশি একটু দূরে দাঁড়িয়ে থাকে। আবির কিছু বলতে যাবে, তার আগের মিশি বলে, আপনি কি আমার মাকে খুঁজতে এসেছেন? উনি তো এই সময় বাসায় থাকে না। তোমার মাকে খুঁজতে আসিনি, আর তুমি এত দূরে দাঁড়িয়ে কথা বলছো কেন? এদিকে আসো, আমি তোমার নীলা আপার বাড়িতেই থাকি। না না, আমি কাছে যাব না। এর আগে অনেক লোক আমার মাকে খুঁজতে এসে আমার গায়ে হাত দেয়, অনেক জায়গায় হাত দিয়ে আমাকে বলে, বড় হইলে তোর মায়ের জায়গায় তুই তো আমাদের মজা দিবি। নীলা আপা কইছে কোনো ছেলেদের কাছে যেতে না। আবির চোখ বন্ধ করে। অন্ধকার চোখের দৃষ্টিপাতে কল্পনায় ভাসে সেই ছোট্ট মেয়ের মিষ্টি মুখটা, আর ভাসে কিছু নরপশুর লোভাতুর কামনাময় মুখগুলো, যারা বাচ্চাদের উপরেও নিজের কামনার স্পর্শ ফোটাতে থাকে। আবির কিছুই বলতে পারে না। ঘুরে চলে আসতে যাবে, তখনই আবার শুনতে পাই, ওই পিচ্চি, তোর মা কই? এত জোয়ান একটা মা তোকে কেমনে পয়দা করলো রে? তাড়াতাড়ি ক, তোর মা কই আছে? আবির পাশে তাকাই। বাইক থেকে 3 জন ছেলে নেমে মিশির দিকে এগিয়ে যায়। মিশি ভয়ে চুপসে দাঁড়িয়ে থাকে। খাবারের টিফিন বক্সটা যেন বুকে জড়িয়ে ভয়ে ভয়ার্ত দৃষ্টিতে
তাকাই সেই তিনজন ছেলের দিকে। দুজন ছেলে মিশির পিছনে যেয়ে দাঁড়ায়, হাত ধরে টেনে নিয়ে আসে ওদের দলনেতা গোছে ছেলেটার কাছে। ছেলেটা হাঁটু ভাঁজ করে বসে মিশির গালে হাত দিয়ে আঙুল বোলাতে বোলাতে বলে, তোর মা কইরে? সেদিন অনেক টাকা নিয়েছে, আজ 2 দিন হয়েছে দেখা করে নাই। আমি জানি না, আর আমার গা থেকে হাত সরান আপনি। কেন রে, হয়েছিস তো বাজে মেয়ে, এত কথা কেন তোর? আর কয়েকদিন পর তো তোকে লাইন ধরতেই হবে। আহা, একটা মাল হবে রে রাকেশ। ঠিক বলেছিস সালমান, একটা জিনিস হবে রে, যেমন ওর মা দেখতে তার থেকেও বেশি মিষ্টি দেখতে মেয়েটা। ধরে রাখতে পারলে বহুত কামানো যাবেই। শুধু কি কামানো যাবে, সাথে মস্তিও তো করা যাবে নাকি? রাকেশ আর মুয়াদ নামের ছেলে দুজন মিশির পিঠে হাত বোলাতে থাকে। সালমান নামের ছেলেটা তখনও গালে হাত বুলিয়ে যাচ্ছে। আবির এগিয়ে যায়, কোনো কথা না বলেই মিশির হাত ধরে টেনে নিয়ে আসে ওদের থেকে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়, সামনে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে তাকাই ও। আবিরের চোখ থেকে চশমাটা খুলে মিশির হাতে দেয়। বাসা কোথায় তোদের? কিরে, নতুন মাল মনে হচ্ছে। রাকেশ জিজ্ঞাসা করতো, সেও কি রেবেকার কাছে আসছে নাকি? আমার মাকে গালি দিলে কিন্তু আমি চোখ তুলে নেব। ওলি বাবালে, পিচিটা দেখি শাড়ি দিয়েও কথা বলতে পারে। তোমার মাকে আমরা গালি দেই না সোনা, তোমার মা নিজেই গালি নেয়, বুঝেছ? একটু বড় হও, তোমাকে ওইসব শুনতে হবে। তোদেরকে জিজ্ঞাসা করেছি বাড়ি কোথায়। আবির গম্ভীর হয়ে কথাগুলো বলে। মুরাদ আবিরের দিকে এগিয়ে এসে গলায় গেঞ্জির কাপড় টেনে ধরে বলে, দেখ, কমিশনারের বাড়ির সামনে আছি বলে তোকে আপাতত কিছুই বলছি না। এই বাড়ির নীলার জন্যই শালি রেবেকা এখানে এসে থাকছে। শালিকে পেয়ে নিই, তারপর বোঝাবো। চুপচাপ এখান থেকে চলে যা, না হলে। আবির মুয়াদের হাত ধরে জামাটা ছাড়িয়ে নেয়, তারপর মুচকি হেসে বলে, তোদের যেন এখানে এরপর থেকে না দেখি, না হলে। শালা তোকে আমি। রাকেশ এসে আবিরকে মারতে যাবে, তখনই আবির জোরে একটা ঘুষি দেয় রাকেশের গালে। রাকেশ শটান পড়ে যায় রাস্তায়। সালমান এগিয়ে আসতে যাবে, তখনই মুরাদ থামিয়ে দিয়ে বলে, যাস না, মেহরাব সাহেব চলে আসতে পারে, মুখটা চিনে রাখ। সুযোগের মতো ওকে দেখে নিব। রাকেশ চলে আয়। ওরা তিনজন বাইকে চলে যায়। আবির ওদের বাইকের নাম্বারের দিকে তাকিয়ে থাকে। বেশ খানিকক্ষণ চলে যায় ওরা। আবির ঘুরে চলে আসতে যাবে, তখনই মিশি ওর সামনে খুব কাছে এসে দাঁড়ায়। আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি কেন ওদের সাথে ঝগড়া করলেন? এমনি। তুমি আমার এত কাছে কেন আসলে? তোমার তো দূরে দাঁড়িয়ে থাকার কথা। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ওদের মতো। আপনার তাকানোর মাঝে মায়া লেগে আছে। আচ্ছা চল, আগে তোমার জন্য ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসি। না, নীলা আপা বলেছে যাকে চিনি না তার থেকে কিচ্ছু না নিতে। আরে ধুর, তোমার নীলা আপাই তো আমাকে এখানে পাঠিয়েছে। আমি তো ওর বর হতে যাচ্ছি, তাই তো ওদের বাড়িতেই আমি থাকি। তুমি নীলা আপা আসলে বলবে ভাইয়া এসে ওষুধ কিনে দিয়েছে। আবির মিশিকে ঔষধ কিনে বাড়ির দিকে আসছে। মিশি রাস্তার টোকায়। ওর মা একজন রাতের পরী, প্রস্টিটিউট। ছোট বাড়িতে থাকলেও রেবেকা একজন উন্নত মানের প্রস্টিটিউট। অবশ্য রেবেকা এমন ছিল না, হয়ে গেছে। মিশিকে আবির বলে, আচ্ছা, ওরা বলছিল তোমাদেরকে নীলা আপা এখানে এনেছে কেন? নীলা আপা যে ভার্সিটিতে পড়াশোনা করে, আমি ওই ভার্সিটির রোজ সবাই যে বোতলে কি জানি খায় সেই সব কুড়াতে যাই। একদিন সকালে শেষের দিকে কাগজ বোতল কুড়াচ্ছি, তখনই ওই ছেলেগুলো এসে আমাকে মারতে মারতে আমার মায়ের কথা জানতে চায়। ওরাও ওইখানে পড়ে। নীলা আপা ওদের যে থামায়। উনি মেহরাব আঙ্কেলের মেয়ে, তাই তিনজন ছেলে নীলা আপাকে কিচ্ছু বলে না। উনি আমার কাছে আমার ব্যাপারে জানতে চায়, তখন আমি সব বলি। তারপর নীলা আপা আমাদের এখানে এনে থাকতে দিয়েছে। তোমার বাবার কি হয়েছে? বাবা তো অটো চালাতো। উনি আমার আসল বাবা না, আমার মা তাকে বিয়ে করে, তারপর থেকে ওনাকে বাবা ডাকি। বাবা অটো চালাতে গিয়ে 2 পা হারায়, তারপর থেকে মাকে আর আমি বাড়িতে দেখতাম না।
আবির কিছুই বলে না, কেবল ধারণা করে মিশির মা আগে থেকেই এমন ছিল, হয়তো কোনো কারণে এই অটোচালককে বিয়ে করে, কিন্তু ভাগ্যবশত তা দুর্ঘটনার কবলে পড়ে সব কিছু হারিয়ে গেছে। হতে পারে এখন সংসার চালাতেই মিশির মা এমন রাস্তা বেছে নিয়েছে। দুজন গল্প করতে করতে টিন শেডের ছোট বাড়িতে চলে আসে। বারান্দায় মাটিতে শুয়ে আছে মিশির বাবা। মিশিকে দেখেই উনি বলে ওঠে, মা তুই এসেছিস? তোকে না বলেছি বেশি দেরি করবি না, খুব চিন্তা হয় তোর জন্য। আবির চলে আসে। কি আজব, সৎ বাবা হয়েও মেয়ের প্রতি ভালোবাসা বিশাল। আর এদিকে মিশি নিজের মায়ের থেকে ভালোবাসা পায় না। ছোট্ট বাচ্চা একটা মেয়ে, বয়স আর কতই হবে, বড় জোর 10 বছর হবে। এতটুকু বাচ্চা মেয়ের উপর কত চিন্তা আর দায়িত্ব। আবির ভাবতে ভাবতে পকেট থেকে ফোন বের করে, কাকে যেন ফোন করে বলে, সিরিয়াস মির্জা, তোমাকে একটা বাইকের নাম্বার দিচ্ছি, বাইক সহ যারা বাইকে আছে তাদের সবাইকে আমি থানায় দেখতে চাই। আবির ফোন কেটে দেয়। ছেলেগুলোর চেহারাগুলো মনে পড়তেই রাগের মাত্রা বেড়ে যায় ওর। পকেটে হাত গুজে সে বাড়ির দিকে এগিয়ে আসে। বাড়িতে প্রবেশ করতেই যাবে তখনই আবার ওর ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে মেহরাব সাহেবের কল। আবির কোথায় তুমি? এখনই বাড়িতে আসো। মেহরাব সাহেবের এমন চিন্তামগ্ন কথা শুনে আবির একটু তাড়াতাড়ি বাসায় যেতে থাকে। হঠাৎ আবির খেয়াল করে একটা পিচ্ছি ওর সামনে এসে জোরে সাইকেলের ব্রেক কষে দাঁড়ায়। আপনার নাম আবির? তুমি কে? এটা নিন। ছেলেটা একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে সাইকেল চালিয়ে চলে যায়। আবির ওর হাতের দিকে তাকায়। একটা কালো খামে বড় একটা কাগজ। আবির ভাঁজগুলো খুলে দেখে সেখানে কয়েক লাইন লেখা আছে। ওয়েলকাম মিস্টার রাফিয়ানের নিলয়ের শহরে। তোমার সাথে খেলতে বেশ মজা পাবো। মনে আছে তো বহু আগের সেই ঘটনা? আর কিছু লেখা নেই। আবির কিছুক্ষণ কাগজটা পড়ে ভাঁজ করে আবার ছিঁড়ে ফেলে দেয় রাস্তায়। চোখের সামনে অপ্রতিরোধ্য ঘটনাগুলো ভাসতে থাকে। পরক্ষণে মেহরাব সাহেবের কথা মনে পড়ে ওর। তাড়াতাড়ি সে বাসায় যায়। মেহরাব সাহেব সোফায় বসে আছে। আবির সামনে এসে দাঁড়াতে বলে, তোমাকে কালকে জয়েন করার কথা, আর আজকে ঝামেলায় বাঁধিয়ে নিলে। ঝামেলা? তুমি কি জানো সিরাজকে কারা ধরে আনতে বলেছে? না স্যার। ওরা ফায়াজ স্যারের কাছের লোক, মানে ফায়াজ স্যারের আন্ডার কর্মকর্ত। এক বিশাল ঝামেলা বাজ আলম স্যারের ছেলেপুলেরা ওরা। আমি জানি ওরা আমার বাসার সামনে বসে আছে। আমি চাইলে ওদেরকে অনেক আগেই থানায় তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু পরে কি হতো, আমার চাকরি নিয়ে টানাটানি। তুমি এ শহরে নতুন, তাই তুমি এসব পলিটিক্স বুঝতে পারছো না। তোমার কথা মতো সিরাজ স্যারদের রাস্তা থেকে তুলে এনে রাস্তায় পুরে দিয়েছো। এখন কি যে হবে? কিছু হবে না স্যার। আবির আর কিছু বলে না। মেহরাব সাহেবও কিছুই বলতে পারে না। আবির সেখান থেকে চলে আসে। মেহরাব সাহেব বসে বসে আবিরকে নিয়েই ভাবছে। ছেলেটাকে যেমন ভেবেছিলেন তেমন না, কেমন যেন নিলয়ের অ্যাটিটিউডের সাথে মিলে যায়। হয়তো অপরাধীদের ধরার জন্য ওদের মতো করেই চলেও। আবির ওর রুমে এসেই অবাক হয়। নীলা, ফারিহা, শিলা বসে আছে ওর রুমে। কি ব্যাপার সবাই এখানে? আপনি মিশিকে কেন ওষুধ কিনে দিচ্ছেন? কখন? একটু আগে যখন আমি মিশিকে ওষুধ কিনে দিতে গেলাম, ও বলল আপনি ওকে সব কিছু কিনে দিয়েছেন, আর এটাও বলেছেন। কি বলছিস? বলেছেন না থাক, এদের সামনে বলবো না, আপনাকে পরে দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে একটা ছবি তুলে নিয়ে যান, সব সময় দেখবেন। এই তোরা এই ফাজিলের রুম থেকে বের হবি? নীলা ওদেরকে টানতে টানতে রুম থেকে নিয়ে যায়। আবির আবারও ব্যালকনিতে এসে দাঁড়ায়। সূর্যের রেখা তার গতিতে তলিয়ে যেতে প্রস্তুত। আবির ফোন বের করে সিরাজকে কল দেয়। ওদেরকে পেটানো শুরু করেন। কিন্তু স্যার, মেহরাব স্যার বলেছে ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। তার মানে ওটাই পিটাতে বলেছি? সত্যি স্যার? ওকে স্যার, কালকে তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আবির ফোন কেটে দেয়। বাইরের দিকে তাকিয়ে আছে ও। একটু আগে পাওয়া পিচ্চির হাত থেকে কাগজটার কথা মনে পড়ে। সেখানে লেখা ছিল, ওয়েলকাম মিস্টার রাফিয়ান নিলয়ের শহরে। আবির একটু শব্দ করে হাসে। হাসতে থাকে ও।
উন্মাদ হয়ে হাসে, যে হাসির মানে বিশাল। তুই আবিরের সাথে যা। মেহরাব সাহেবের দিকে মুখ বাঁকা করে তাকিয়ে আছে নীলা। রুমটা এই বজ্জার ছেলে দখলে, আবার অন্যের কাছে বলে বেরিয়েছে ওর বউ। এখন বাবা ওর সাথে তাকে ভার্সিটিতে যেতে বলছে। না, এই ফাজিল ছেলেটাকে বাড়ি থেকে তার সরাতেই হবে। রোজ মেহরাব সাহেব নীলাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে থানায় যায়, কিন্তু আজ যখন নীলা ভার্সিটিতে যাবে বলে বের হয়, তখনই ওর বাবা বলে আবিরের সাথে যেতে। ছেলেটা দেখতে যেমন, তার থেকে বেশি ফাজিল। আমার সাথে যাবেন? কোথায়? লং জার্নিতে, দূর, অনেক দূর, যেখানে আমি আর তুমি থাকবো। আপনি কি গাড়ি চালাবেন? চালাতে পারি যদি আমার সাথে ঘুরতে যাও। আমি কিন্তু নেবে যাব। ধরে কে রেখেছে? যদি বাবার বকা খেতে না চাও তাহলে নামো। চলো হারিয়ে যাই অচেনা রাস্তায়। কত শখ! আপনার সাথে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ইচ্ছা না থাকলে কি হয়েছে, আমি জোর করতে পারি। নীলাকে জোর করেও লাভ নেই। ক্ষতি তো নেই, তাই না? বাবাকে বল। নীলা আর কিছু বলতে যেও পারে না। আবির ড্রাইভিং সিটে বসা থেকে সরে এসে হুট করে নীলার গালে চুমু খেয়ে বসে। নীলা চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। ফর্সা সুন্দর গালটা রাগে যেন লাল হয়ে গেছে। আবির গাড়ি স্টার্ট দেয়। আবির বলে, বাবাকে কি বলবে? আবির তোমার গালে কিস করেছে এটা? নীলা কিছু বলে না। সামনের দিকে সে অপলক তাকিয়ে আছে। রাগে ওর যেন সব কিছু ভাঙতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে ছেলেটাকে রাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে ইচ্ছে মতো কয়টা চড় দিই। বেটাকে পুলিশের চাকরি করতে কে দিয়েছে? আজ তো একটা টিজার, শয়তান বাদর ছেলে। নিশ্চয়ই ও ছোটবেলা থেকে মেয়েদের রাস্তায় দেখলে টিজ করে বেড়াতো। ওর বাবা ধরে বেঁধে মনে হয় পিটিয়েছে খুব। অসহ্য ছেলে। হ্যালো ম্যাডাম, ভার্সিটিতে চলে এসেছি, নামবেন না নাকি? নীলা পাশে বসে থাকা এই আবির নামক ফাজিল ছেলেটাকে নিয়ে ভাবছিল। মনে মনে আবিরের উপর রাগের বর্ষণ করেছে। এখন যে ভার্সিটির সামনে এসেছে ও খেয়াল করেনি। নীলা বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, আপনার বলতে হবে না, আমার চোখ আছে। বাপরে, এত রাগ কেন? রাগ করেছো? কি করেছি আমি? নীলার মন চাচ্ছে আবিরের নাকে একটা জোরে ঘুষি দিতে। বজ্জাত ছেলে, একটু আগেই আমার গালে ইয়াক। তোমাকে চান্সে পেয়ে নি চান্দু, তারপর বোঝাবো নীলা কি জিনিস। কি ভাবে নিজেকেও আজই প্রথম জয়েন্ট করবে। কই নিজের ইউনিফর্ম না পরে সেজে গুজে যাচ্ছে, যেন মনে হচ্ছে সে থানায় না মেয়েদের দেখতে যাচ্ছে। যত সব। এই মেয়ে, গাড়ি থেকে নামো। এত আমার সাথে কি? বাপরে, বললেই তো হয়ে যায় যে আমার সাথে থাকতে তোমার ভালো লাগে। ওই মেরে না। থানা চেনো তো? পুলিশের গায়ে হাত দিছো, বুঝতে তো পারছো। পুলিশের মামলায় তোমাকে আটকে রাখবো। নীলা আর কোনো কথা বলে না। এর আগে গাল ফুলিয়ে সে গাড়ি থেকে নামে। ইচ্ছে করছে জোরে একটা চিৎকার দিয়ে উঠি, ব্যাটাকে ফাঁসিয়ে দিই, কিন্তু কেমন যেন লজ্জা করছে ওর। নীলা ভার্সিটিতে প্রবেশ করে। আবির গাড়ি ঘুরিয়ে চলে আসবে তখনই খেয়াল করে কয়েকজন ছেলে একটা মেয়েকে ভার্সিটির পাশে ছোট একটা গলির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আবির গাড়ি থেকে নামে। কালো জিন্স প্যান্টের সাথে কালো শার্ট ইন করা। গাড়ি থেকে নেমেই সে গলির দিকে এগিয়ে যায়। চারজন ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে আরও ভিতরের দিকে, আর সেদিকে লোক যায় না একদমই। আবির ওদের কাছে যেয়ে দাঁড়ায়। মেয়েটা চাইলেও চিৎকার দিতে পারছে না, কারণ পিছন থেকে একটা ছেলে মুখ চেপে ধরে আছে। হ্যালো বয়েজ, এভরিথিং অল রাইট? ছেলেগুলো থেমে যায়। যে ছেলেটা মুখ চেপে ধরে আছে সে আবিরের দিকে তাকিয়ে বাকি ছেলেদের বলে, এই মালটাকে বোঝা, সবকিছু ঠিক আছে। আবির ছেলেদের দিকে ভালো করে তাকায়। ছেলেগুলো দেখলেই বোঝা যায় উচ্চবংশীয়। তাহলে এরা এমন কেন করছে? আবির একটু মুচকি হাসলো। তিনজন ছেলে এগিয়ে এসে ওদের মধ্যে একজন বলে, দেখ ভাই, তোকে আমি চিনি না, তোর সাথে ঝামেলাও করব না। বিষয়টা যখন তুই দেখেই ফেলেছিস, তবুও তোকে ভালোভাবে বলছি, চলে যা এখান থেকে।
মেয়েটাকে ছেড়ে দে, কেন ওকে ধরে নিয়ে যাচ্ছিস? ধর্ষণ বুঝিস? দেখছিস না যে ওর মুখ চেপে ধরে আছে? ওনার ভালোবাসার প্রস্তাব না করে দিয়েছিল, সবার সামনে ফিরিয়ে দিয়েছিল। অপমান আমরা সহ্য করতে পারি না, তাই মেয়েটার হিসাব আজকে বুঝিয়ে দেব। ওকে তুলে আনার সময় অনেকেই দেখেছে, কেউ কিছুই বলেনি, কারণ আমরা এই এলাকারই ইউনিয়ন পরিষদের সদস্যদের ছেলে, আমাদের সবাই চেনে। তুই যেহেতু এত দূর আসলি, তাহলে ঝামেলা ছাড় আর ভাগ। আবির পকেট থেকে চুইংগাম বের করে চিবোতে থাকে। ধর্ষণ শব্দটা শুনে ওর মাথা গরম হয়ে যায়। তবে সে মাইন্ড গেম খেলতে ভালোবাসে বলেই শান্ত ভঙ্গিতে চুইংগাম চিবোতে চিবোতে বলে, মেয়েটাকে ছেড়ে দে, তোদের কামড়ার শিকার ওকে আমি হতে দেব না। দেখ ভাই। ওরে আরিফ, এত কথা কিসের? এই নে। পিছন থেকে একটা ছেলে ছুরি ছুঁড়ে দেয় আরিফ নামে ছেলের দিকে। আবির গাল থেকে চুইংগাম বের করে মাটিতে ফেলে দিয়ে পকেটে হাত গুজে বলে, তোকে এখানেই মেরে রেখে দেব। ওকে ধর্ষণ করব, আবার তোকেও মারবো। দোষটা তোর উপরে চালিয়ে দেব। আর শোন, পুলিশরা আমাদের কিছু ছিঁড়তে পারবে না, বুঝেছিস? কথাটা শেষ করার সাথে সাথেই আবির কষিয়ে একটা চড় দেয় আরিফকে। আবির ধুম করে মাটিতে পড়ে যায়। যে মেয়েটার মুখ চেপে ধরেছিল সে এগিয়ে এসে পিছন থেকে পিস্তল বের করে আবিরের দিকে তাক করে। আবির জোরে হাসতে যাবে, তখনই সাট করে একটা শব্দ হয়। আবিরের প্রায় কান ঘেঁষে কি যেন একটা বেশ দ্রুত গতিতেই যেন সামনের দিকে এগিয়ে যায়। আবির যেন কল্পনাতে স্লো মোশনে বিষয়টা কল্পনা করে। আবির সামনে তাকিয়ে দেখে পিস্তল হাতে সেই ছেলেটি মাটিতে পড়ে যাচ্ছে। ওর ঠিক কপালেই গুলি লেগেছে। আবির পিছনে ঘুরে তাকাতে যাবে, সাথে সাথেই আরও দুটো গুলি আবিরের গা ঘেঁষে বাকি দুই ছেলেগুলোর বুকে লাগে। কোনো কিছু বোঝার আগেই পুরো গলিটা যেন নিস্তব্ধ হয়ে যায়। আবির বোকার মতো তাকিয়ে থাকে সামনে মাটিতে পড়ে থাকা লাশগুলোর দিকে। কিছু দূরে দাঁড়িয়ে থাকা কিশোরী মেয়েটি হতভম্ব হয়ে যায়। বোকার মতো সেও বাক্ষীনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির লাশগুলোর দিকে তাকায়, কোনো চোখ খোলা রেখেই সবগুলো মরে পড়ে আছে। আবির লাশগুলোর দিকে এগিয়ে যাবে, তখনই ওর কানে ভেসে আসে একটি সাইকেলে বেলের শব্দ। আবির যেন চমকে ওঠে। পিছনে ঘুরে তাকিয়ে দেখে একটি পিচ্চি ছেলে সাইকেল চালিয়ে ওর দিকে এগিয়ে আসছে। আবির পিচ্চি ছেলেটার হাতের দিকে তাকায়। সেই কালো খামে মোড়ানো, হয়তো কোনো সাদা কাগজ থাকবে। ছেলেটা কিছু দূর দাঁড়িয়ে আবিরের সামনে কাগজটা ছুঁড়ে মেরে জোরে সাইকেল চালিয়ে চলে যায়। আবির হাতে নিয়ে খামটা খোলে, একটি সাদা কাগজ। আবির সেই ভাঁজ করা কাগজটা খোলে, সেদিকে তাকায়। ওয়েলকাম মিস্টার আবির, ওয়েলকাম মিস্টার রাফিয়ান ওয়ার্ল্ডে। আবির একটু শব্দ করে জোরেই বলে, নিলয়। ঠিক তখনই আবিরের পিছনে দাঁড়িয়ে থাকা সেই কিশোরী মেয়েটি জোরে চিৎকার দিয়ে উঠে কান্না করতে থাকে। হয়তো চোখের সামনে এতগুলো খুন কয়েক মিনিটের মধ্যে হয়েছে, যা দেখে সে হতভম্ব হয়ে যায়। আবিরের কথা শুনেই যেন ওর চেতনা ফিরে আসে। কিশোরী মেয়েটির চিৎকার এতটাই জোরে ছিল যে সাথে সাথে অনেকগুলো লোকজন সেখানে দৌড়ে চলে আসে। আবির মেয়েটার দিকে তাকায়। মেয়েটা লাশগুলোর দিকে তাকিয়ে একাধারে বলেই যাচ্ছে, নিলয়, নিলয়, নিলয়। আবির মেয়েটার দিকে এগিয়ে যাবে, তখনই দেখে ভিড় ঠেলে মেহরাব সাহেব এগিয়ে আসছেন। আবির চমকে যায়। মেহরাব সাহেবকে এখানে দেখে আবির কেমন যেন ঘাবড়ে যেতে থাকে। আবির স্যালুট দিতেই মেহরাব সাহেব বলে ওঠেন, আবির, এখানে কি হয়েছে? কে ওই মেয়ে? আর এরা কারা? লাশগুলো কাদের? আবির কোনো প্রশ্নের জবাব দেয় না। কি বলবে ও ঠিক খুঁজেও পাচ্ছে না। মেয়েটা তখনও বিড়বিড় করে বলেই যাচ্ছে, নিলয়, নিলয়। মেহরাব সাহেব মেয়েটার দিকে তাকিয়ে বলে, ভুলেই গিয়েছিলাম, আজ নিলয় প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছিল। নিলয়ের ব্যাপারে তিনি কিছু বলবে আজকে, তাই তোমাদের পিছনে প্রায় আসতে হয়েছে। কিন্তু তুমি থানায় না যেয়ে এখানে কি করছো? না মানে আসলে স্যার, ওই মেয়েটাকে এরা ধর্ষণের জন্য তুলে আনছিল, আমি আসতে এখানে বাধা দিলাম। সব ঠিক আছে, কিন্তু মেয়েটা নিলয় কেন বলছিল? কারণটা কি? আর তোমার হাতে ওটা কিসের কাগজ? মেহরাব সাহেব আবিরের হাত থেকে সাদা কাগজটা কেড়ে নেয়। সেখানে লেখা, ওয়েলকাম মিস্টার আবির, ওয়েলকাম মিস্টার রাফিয়ান ওয়ার্ল্ড।
রাফিয়ান নামটা পড়তেই মেহরাব সাহেব যেন অবাক হয়ে তাকিয়ে আছে। তার মানে ওর সোচরাই সত্যি কথা বলছিল যে নিলয় শহরে এসেছে? কিন্তু কবে? আবির যেদিন এসেছে ওই দিন নাকি তারাও আগে? কিন্তু আবির আসার দিন তো সে আসলে বাবা কি হয়েছে এখানে? নিলয় কেনই বা এখানে আসবে? নিলয় বা কোথায়? আর আবিরকে কেন নিলয় ওয়েলকাম করলো? বড় কোনো রহস্য তো আছেই। আবিরকে জিজ্ঞাসা করতে হবে। আবির, নিলয় কোথায়? নিলয় মানে স্যার রাফিয়ান। ইয়েস। আমি জানি না স্যার। মানে কি? সে তো এখানেই ছিল। তোমার পিস্তল কই? দেখে তো মনে হচ্ছে না এটা তোমার পিস্তলের গুলি। তাহলে নিলয় কোথায়? তুমি নিশ্চয় তাকে দেখেছো। কেমন দেখতে ও? না স্যার, আমি দেখিনি। আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। তোমার হাতে তাহলে কাগজটা কোথা থেকে আসলো? একটা পিচ্চি ছেলে দিয়েছি। পিচ্চি ছেলেটা কোথায়? জানি না স্যার। তোমার সাথে পরে কথা বলছি। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। আমি লাশগুলো নিয়ে যাচ্ছি, তুমি থানায় যাও। মেহরাব সাহেব লাশগুলো নিয়ে চলে যায়। আবির কোনো রকমে গাড়ির কাছে আসে। কি হলো এসব কিছুই ভাবতে ভাবতেই গাড়ির দরজা খুলবে, তখনই আবির খেয়াল করে কে যেন ওর কাঁধে পিছনে থেকে হাত রেখেছে। আবির পিছনে ঘুরে তাকায়, অবাক হয়েই বলে, আরে রাহাত, তুই এখানে কি করছিস? এখানে? রাহাত মুচকি হাসে। আবির রাহাতের দিকে তাকিয়ে থাকে। হুট করে রাহাত কোথা থেকে এখানে আসলো? রাহাত আবিরের দিকে হাসি হাসি মুখেই বলে, তুই যেদিন ঢাকাতে এসেছিলি সেদিনে আমিও চলে আসি। যাই হোক, তোর সাথে কত বছর পর দেখা হলো বল? তা ঠিক, প্রায় 1.5 বছর পর। ভেবেছিলাম ভুলে গেছিস। ধুর গাধা, তা তোর সব কিছু কেমন চলছে? থাক সেসব কথা। তোর সিআইডি টিমের কি অবস্থা? তুই আজও সেই রহস্যময় হয়ে আছিস। যাই হোক, টিমের অবস্থা খুব খারাপ। কেন রে? মিস্টার রাফিয়ানের জন্য। মানে? ধুর গাধা, পুরো আন্ডারওয়ার্ল্ড সহ ইন্টারন্যাশনাল পর্যায়ের সব লোক নিলয়কে চেনে, আর তুই মানে জানতে চাইছিস? সেটা না। আচ্ছা, তুই এখানে কেন? মানে ভার্সিটির সামনে? আর বলিস না, একটা মেয়ের জন্য এসেছিলাম, আর এসেই শুনি এখানে খুন হয়েছে, আর তোর কমিশনার লাশগুলো নিয়ে পালিয়েছে। কেন, আমাদের জন্য তো রাখতে পারে নাকি? ধুর, বাদ দে তো। যাবি নাকি এখন? না রে আবির, এখন একটু কাজ আছে। আচ্ছা। আবির মুচকি হাসে। রাহাত গম্ভীর হয়ে তাকায় আবিরের দিকে। মনে মনে হাসে রাহাত। আবিরের দিকে শব্দ ছাড়া কয়েক সেকেন্ড হেসে নেয়। সেই হাসিতে কোনো ভদ্রতা নেই, আছে এক অন্যরকম অনুভূতি। আবির গাড়ি চালিয়ে চলে আসবে, তখন রাহাত বলে, আবির চল না মাইন্ড গেম খেলি। আবির কিছু বলে না, মুচকি হাসে। হাসি মুখেই গাড়ি চালিয়ে চলে আসে ও। থানায় এসে গাড়িটা স্টার্ট ব্রেক করে। আজকে ওর এই থানাতেই নতুন জয়েন করতে হবে। গাড়ি থেকে নামতেই দুজন পুলিশ এসে আবিরকে স্যালুট দেয়। একজন সিরাজ আর একজন হাসেম। ওদের কি অবস্থা? স্যার, ওদের জন্য কালকে থেকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। অনেকগুলো ফোন কল আর চাকরি যাওয়ার মতো থ্রেট পেয়েছি। হয়তো আপনি দেরি করে আসলে ওদেরকে ছাড়তেই হতো আমাদের। সিরাজ কথা বলতে বলতে আবিরের পিছনে পিছনে থানায় প্রবেশ করে। সব পুলিশ আবিরকে দেখে দাঁড়িয়ে যায়। আবির সবাইকে ইশারায় বসতে বলে সোজা সালমান, রাকেশ আর মুরাদের কাছে যায়। আবিরকে দেখে ওরা অবাক চোখেই তাকিয়ে থাকে। তবে কিছুক্ষণ পর সালমান বলে ওঠে, কিরে, আমাদের নামে কেস করেছিস? এখন আবার বাবার ভয়ে চলে আসলি কেস তুলতে? শালা, তোকে পরে দেখে নেব, আগে আমাদের বের হতে দে। আবির মুচকি হাসে। দরজার কাছে কয়েকটি মোটা স্টিক দেখতে পায়, সেদিকে তাকিয়ে বলে, মিশির উপর নজর দেওয়াটা তোদের সব থেকে বড় ভুল ছিল। তারপরেও বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিস কামনার দৃষ্টি দিয়ে। তুই কেন জেলের মধ্যে প্রবেশ করেছিস? সালমানের কথার কোনো জবাব দেয় না আবির। ডান হাতে মোটা স্টিক নিয়ে সে এগিয়ে যায়। যখনই পেটাতে যাবে তখনই শুনতে পাই, আবির স্টপ দিস। কি করছো? তোমাকে না বলেছিলাম ওদের ছেড়ে দিতে? বাইরে আসো আর দেখো কারা এসেছে। আবির থেমে যায়। তাকিয়ে দেখে মেহরাব সাহেব এসে পিছনে দাঁড়িয়ে আছে।
আর ওনার পিছনে আছে একজন কালো কোট পরা উকিল। আবির চুপচাপ বাহিরে আসে, সাথে বের হয়ে আসে সালমানেরা। সালমান অবাক হয়েই তাকায়, ওরা জানতই না যে আবির পুলিশ। আবির বাইরে এসে দেখে 4 জন লোক দাঁড়িয়ে আছে। একজন চেয়ারে বসে আছে, যে চেয়ারে বসে আছে সে হলো ফারাজ। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আসতেই ফারাজ বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকলেও মেহরাব সাহেব ঠিকই ফারাজকে দেখেছে। আবির আসাতেই তিনি উঠে দাঁড়িয়েছেন। মেহরাব সাহেব একবার আবিরের দিকে তাকায়, আরেকবার তাকায় ফারাজের দিকে। ফারাজের বয়স অনুযায়ী ও যে সিএম তাও বোঝা যায় না, কিন্তু মেহরাব সাহেব অজান্তেই মনে মনে একটা প্রশ্ন সাজিয়েছে। কেন ফায়াজ স্যার আবির আসতেই তো উঠে দাঁড়ালো? ওর থেকে তো আরও লোক এখানে সিনিয়র পর্যায়ে আছে, তাহলে কেন এমন করলো? ভ্রু কুঁচকে তাকায় মেহরাব সাহেব। আমার ছেলেদের ধরে আনার কারণ কি তোমার? ফারাজের পিছনে থাকা নাসির সাহেব কথাটা বলে ওঠে। উনি সালমানের পিতা, ফারাজের আন্ডারেই কাজ করে। ফারাজ হাত উঁচিয়ে নাসির সাহেবকে থামিয়ে বলেন, আপনার ছেলে নিশ্চয়ই কিছু করেছে, তাই তো আবির সাহেব? জি স্যার। ফারাজ মুচকি হাসলেন। মেহরাব সাহেব তখনও অবাক চোখে তাকিয়ে আছে। আবির এখানে ফায়াজকে সিলেক্ট করেনি, আর ফায়াজও এ ব্যাপারে কিছুই বলছে না। সচরাচরণ তো ফায়াজ এমন করে না। এবার তিনি এখানে বেড়াতে এসেছিলেন, কোনো হাবিলদার সিলেক্ট দিতে কয়েক সেকেন্ড লেট করেছিল। ফায়াজ স্যার তখনই ওকে 2 মাসের জন্য বরখাস্ত করে। তাহলে আবিরের সাথে কেন হেসে হেসে কথা বলছে তিনি? আচ্ছা যাই হোক, ওদের ছেড়ে দাও। যা করেছে নিশ্চয়ই তোমাকে না জেনেই করেছে। তোমার সামনে ওদের ছেড়ে দাও। ওকে স্যার। আবির সালমানদের দিকে তাকায়। সালমান রাগী চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির ওর চোখের দৃষ্টি পড়ার চেষ্টা করছে। সালমান মনে মনে বলছে, শালা, তোকে সুযোগ পাই বোঝাবো আমাদের থানায় ধরে আনার ফল। তুই পুলিশ তো কি হয়েছে, তোকে বোঝাবে সালমান কি জিনিস। আবির একটু মুচকি হাসলো। মেহরাব সাহেব সব কিছু চুপচাপ সব কিছু দেখছে। আবির, তারপর বলো, মিস্টার রাফিয়ানের কি খবর? দেশের বড় সিআইডি টিম কিন্তু চলে এসেছে। কোনো রকম যেন রাফিয়ান এবার পালাতে না পারে। আবির মুচকি হাসে। ফারাজ স্যার আর দাঁড়ায় না, সবাই থানা থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সালমান আবিরের দিকে তাকিয়ে এক প্রকার থ্রেট দেয়। আবিরও তা নীরবে গ্রহণ করে মেহরাব সাহেবের দিকে তাকান। মেহরাব সাহেব কেবল, এসব কি হলো আবির? সরি স্যার, বুঝতে পারিনি। বুঝতে পারছো না নাকি বুঝতে দিচ্ছি না? আমি আসতেও ফায়াজ স্যারের চেহারায় বসে আছে, আর তুমি যখনই আসলে ওর সামনে উনি দাঁড়িয়ে গেল। ওনার চোখে মুখে আমি অন্যরকম কিছু দেখেছিলাম, যেন তোমাকে উনি ভয় হোক বা সম্মানের দৃষ্টিতে চেয়ে উঠে দাঁড়ালো। ওনার ভাবভঙ্গি স্পষ্ট বোঝা যাচ্ছিল তোমার সামনে বসাটাই নিষেধ। কারণ কি? আবির মাথা নিচু করে নেয়। মেহরাব সাহেবের কথা শুনে একটু ভদ্রতার হাসি দেওয়ার চেষ্টা করলেন। কোনো রকমে তাকিয়ে বললেন, স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। হতে পারেন তিনি কাকতালীয়ভাবে এমন করেছেন। আমিও ওনার হাবসাব কিছুই বুঝতে পারছি না। সিআইডি টিম কেন আনলেন আবার এই শহরে? তাহলে আমাদেরকেই কেন বা বললেন রাফিয়ানের ব্যাপারে? নিলয়কে যদি সিআইডি ধরে তবুও ওনার লাভ, আমরা ধরলেও ওনার লাভ। অপরাধী যেই ধরুন না কেন, সেটা দেশেরই লাভ। তবে একটা গুড নিউজ আছে। কি স্যার? ও লাশগুলো যে ছেলের ছিল, ওদের শরীরে সাইপারের গুলি পাওয়া গেছে। বোঝা যাচ্ছে গুলিগুলো দূর থেকে চালানো হয়েছে। একটু পরেই সব রিপোর্ট হাতে আসবে। তুমি আমার সাথে হসপিটালে যাবে। ওই মেয়েটার জ্ঞান ফিরেছে। ওনার নাম কি স্যার? চৈতি। ডক্টর বলেছে প্রচণ্ড ভয় পেয়ে আছে, পরে এসে যেতে কথা বলে। আবির আর কিছু বলে না, নিজের চেয়ারে যেয়ে বসে। কেবল যেন সব ওর গোলাতে শুরু করেছে। রাহাত কেন আবার আসবে? সে কি সত্যিই ওখানে কোনো মেয়ের জন্য গিয়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? আরে আমাকে ছেড়ে দিন, আমি কোনো অপরাধী না।
বারবার একই কথা বলছি, তবুও কেন শুনছেন না? আবির সামনে তাকায়। একটা পরিচিত কণ্ঠ ওর কানে ভেসে আসে। তাকিয়ে দেখে 5 জন মেয়ের মাঝখানে রাহাত দাঁড়িয়ে, আর রাহাতের হাত সবাই আঁকড়ে ধরে আছে। সবার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে হলো নীলা। রাহাতের দিকে রাগী দৃষ্টিতে বলে, চুপ পাতুর ছেলে, মেয়ে দেখলেই প্রেম নিবেদন করতে ইচ্ছে করে। আমার বান্ধবীকে কি বলেছেন? আজ বোঝাবো আমরা কতটা ভয়ঙ্কর। আপু, তোমার জন্য থানায় চোর ধরে নিয়ে এসেছি। ওই মিস রাগী মেয়ে, আমি কিছু করেছি? আপনার বান্ধবীকে কি চুমু খেয়েছি নাকি? চুমু খেলে আলাদাভাবে খাবে, সবার সামনে খেলে তো এমনই হবে নাকি? নীলা আরও কিছুই বলতে যাচ্ছিল, কিন্তু আবির সামনে এসে কথাটা বলার সাথে সাথেই সবাই চুপ হয়ে যায়। নীলা সহ পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীগুলো আবিরের দিকে তাকায়। রাহাত এবার ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে চেয়ারে যেয়ে বসে। সবাই রাহাতের এমন আচরণে অবাক চোখেই চেয়ে আছে। এই যে মিস্টার পুলিশ, দুজনের নামে কেস করব। কেস লিখুন। কিসের কেস? টিস করার কেস। সরি, কলমের কালি ফুরিয়ে গেছে। আর এটা আমার শ্বশুরের থানা, কারো বাপের না, যে যখন খুশি বলবে সেটা করব। নীলা এবার চিৎকার দিয়ে ওঠে। ভিতর থেকে মেহরাব সাহেব বেরিয়ে আসেন। মেহরাব সাহেবকে দেখে রাহাত বসা থেকে উঠে দাঁড়িয়ে সালাম দেয়। মেহরাব সাহেব রাহাতকে দেখেই বলল, আরে রাহাত, তুমি এ সময় থানায় কি হয়েছে? আর নীলা, তুই জোরে চিৎকার দিয়েছিস কেন? আব্বু, তুমি স্যার, আমি বলেছি, নীলা বলেছে তিনি কিছুতেই ভয় পায় না। আমি ভয় দেখানোর জন্য বললাম, তেলাপোকা গায়ে উঠেছে, তখনই তিনি চিৎকার দিলেন। নীলা, এভাবে চিৎকার করতে হয় না? তোরা থানাতে কেন? আঙ্কেল, ওই ছেলেটা আমাদের। রীতির কথা শুনে মেহরাব সাহেব রাহাতের দিকে তাকায়। রাহাত দাঁড়িয়ে তাকিয়ে আছে মেয়েগুলোর দিকে। মেহরাব সাহেব মুচকি হেসে বলেন, আরে রাহাত তো, ও তো সিআইডি অফিসার। কেন, কি করেছে ও? সিআইডি অফিসার? মেয়েগুলো সবাই একসাথে বলে ওঠে। রাহাতের দিকে সবাই তাকাতেই রাহাত মুচকি হাসি দিয়ে তাকায়। নীলু মাথা নিচু করে নেয়। নীলার এখন ইচ্ছে করছে হয় এখান থেকে পালিয়ে যেতে, আর নয়তো ফাজিল 2টা ছেলেকে জোরে চড় দিতে। তোরা থানাতে কেন? না আপু, কিছু না। ওই চল তোরা। দাঁড়া, আবির পৌঁছে দেবে তোদের। না আপু, আমি যাব না। চুপ। স্যার, আমিও যাই, ওনাদের সবাইকে পৌঁছে দেই। যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে তখন আমাদেরই দোষারোপ হবে স্যার। ওকে, যাও, আমার বড় গাড়িটা নিয়ে সবাইকে পৌঁছে দাও। নীলা, রীতি, মিতু, মারিয়া, নাদিয়া সবাই বোকার মতো তাকিয়ে আছে মেহরাব সাহেবের দিকে। মেয়েগুলো জেনেই গিয়েছে এই রাহাত সিআইডি হলেও একটা ফাজিলের হাড্ডি। আবির বের হতে যাবে তখন মেহরাব সাহেব ডেকে বলেন, তাড়াতাড়ি আসবে, হসপিটালে যাব। আবির আর রাহাত নীলাদেরকে নিয়ে বের হয়ে যায়। 2 বন্ধুর মুখেই শয়তানি হাসি। বেশ টেরি পাচ্ছে মেয়েগুলো। রাহাত গাড়ি চালাতে থাকে। তারপর, স্যার, অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছি, আমাকে বাঁচান। মেহরাব সাহেব আবিরদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মনে মনে বললেন, বাচ্চাগুলো আসলেই অনেক ফানি। মুচকি হেসে যখন ঘাড় ঘোরালেন তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলেন তিনি। বিশাল বড় থানা, খোদ ঢাকা সিটির মেন কমিশনারের অফিস এটা। চারপাশে এসি লাগানো। এখানে কেউ আসলে তা বড় মাপের লুকিয়ে আসবে। মেহরাব সাহেব ঘুরে তাকিয়ে দেখে কালো কোট পরা একজন ভদ্রলোক এসেছেন। মেহরাব সাহেব ভদ্রতার সহিত বসতে বললেন। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে চিন্তাগ্রস্ত তিনি। মোটা গোফের সুন্দর মুখটা যেন গতকাল না ঘুমিয়ে কাটিয়েছে। মেহরাব সাহেব একজন পুলিশকে চা আনতে বলেন। নিজের চেয়ারে বসলেন তিনি। লোকটা কপালে হাত দিয়ে চিন্তা করতে মগ্ন। কি যে বলেন আপনি? আমি সামির উদ্দিন, ঢাকা সিটির মেইন পিস ব্যাংক লিমিটেড এর ব্যাংকের ম্যানেজার, আমাকে বাঁচান। কি হয়েছে? আসলে স্যার, ব্যাপারটা কেউ জানে না এখনো। সবাইকে আমি আশা দিয়ে যাচ্ছি, কিন্তু আজ সেটা সহ্য করতে পারছি না।
কথা বলতে বলতে চা চলে আসে। পুলিশ চা রেখে চলে যায়। মেহরাব সাহেব স্পষ্ট দেখে এসির মধ্যেও তিনি ঘামছেন। পিচ ব্যাংক লিমিটেড বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক। এখানে ছোট ব্যাংকগুলো এদের থেকে লোন নিয়ে থাকেন। বড় বড় ব্যবসায়ীরা নিজেদের অনেকগুলো অ্যাকাউন্ট এই ব্যাংকে করে থাকেন। ব্যাংকে সব কিছু সঠিকভাবেই চলে থাকে। এই ব্যাংক নিয়ে 20 বছরে কোনো সমালোচনা তৈরি হয়নি দেশে। এ কারণেই এটা নাম্বার 1। সিস্টেমগুলো সবার থেকে উন্নত মানের লক এখানে ব্যবহার করা হয়, তবে তা পাসওয়ার্ড সিস্টেম। স্টেপ বাই স্টেপ সবগুলো পার করতে হয়। প্রথমে পিন পাস, তারপর শব্দ পাস, তারপর ফেস পাস, তারপর নিজের ভয়েস পাস দিয়েই তবেই নিজের অ্যাকাউন্টে টাকা রাখা আর তোলা যাবে। এত উন্নত মানের লক সিস্টেম যা দেখে সবাই এখানেই কারি টাকা জমা রাখেন। স্যার, বিষয়টা যদি একটু গোপনে রাখতেন। মেহরাব সাহেব সামির সাহেবের দিকে তাকায়। চা তখনও পড়ে আছে। মেহরাব সাহেব জানতে চান, কি হয়েছে? আসলে স্যার, আমাদের ব্যাংকের সবচেয়ে বড় 5টা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, মানে হ্যাক করা হয়েছে। মেহরাব সাহেব চমকে ওঠেন। এত সিকিউরিটি থাকতে কি করে এমন হয়? কিভাবে কি হলো? মাথাটা যেন ঝিম ধরে ওঠে ওনার। একদিকে নিলয় রাফিয়ানের আগমন, আরেকদিকে দেশের 1 নাম্বার ব্যাংকের বড় অ্যাকাউন্টগুলো হ্যাক। মানে কি? একদিকে মাস্তানি, আরেকদিকে হ্যাক। হচ্ছেটা কি? সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কেউ জানে না স্যার, এমনকি আমি আর ব্যাংকের মালিকই কেবল জানি। উনি ভয়ে দেশ ছেড়ে চলে গেছেন। আমরা গোপনে তদন্ত করছি। যার ব্যাংক তিনিও এখানে টাকা জমা করছিলেন, তারও অ্যাকাউন্ট হ্যাক করে 10 কোটি টাকা এমটি করে দিয়েছে। সব মিলিয়ে 40 কোটি টাকা হ্যাক হয়ে গেছে স্যার। এত টাকার ব্যাপার মানতে পারছি না, আপনি কিছু একটা করুন। মেহরাব সাহেব কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না। মাথাটা যেন চক্কর দিতে থাকে। এক মুহূর্তের জন্য তিনি ভুলে যান নিলয়কে আর সকালেই 4 জনকে মেরেছে। ব্যাংক হ্যাকের কথা শুনে মেহরাব সাহেব যেন একদম চুপ হয়ে বসে থাকে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ওদের সবার নামের লিস্ট সহ অ্যাকাউন্ট নাম্বার এবং কেন অ্যাকাউন্ট এ কত টাকা ছিল সব কিছু মেল করে পাঠিয়ে দিয়ে দেখি কি করা যায়। ওকে স্যার, তবে যদি একটু গোপনে রাখতেন। সামির সাহেব চলে গেলেন। মেহরাব সাহেবের তখনও যেন মাথাটা চিনচিন করছে। কি হচ্ছে এসব শহরে? ভাবতে ভাবতে হঠাৎ ওর একজন ছেলের কথা মনে পড়ে যায়। মেহরাব সাহেব মনে মনে নামটা উচ্চারণ করে। পকেট থেকে ফোন বের করে জয়কে কল দেয়। তারপর, আবির চল না, আজ মেয়েগুলোকে নিয়ে হারিয়ে যাই। রাহাতের কথা শুনে আবির হাসে। কিশোর বয়স থেকে আবিরেরা 3 জন বন্ধু, আবির, রাহাত আর রাহাত কষিয়ে ব্রেক করে। কালো রঙের একটা রেসিং বাইকে ওদের একদম সামনে এসে ঘুরিয়ে চলে যেতে থাকে। রাহাত জানালা দিয়ে মুখ বের করে জোরে বলে, ওই শালা, তোকে গাড়ি চালানো শেখাবো আমি। কিছুটা দূরে বাইকটা যেয়ে থামে। আবির আর রাহাত গাড়ি থেকে নামে। আবির পিস্তল বের করে এগিয়ে যাবে, রাহাত ইশারায় না করে দেয়। বাইকে কালো পোশাক পরা, হেলমেট ও কালো পরে একজন লোক বাইক থেকে নামে। আবিরদের দিকে এগিয়ে আসতে থাকে সে। কাছে আসতেই রাহাত লোকটা জামা টেনে ধরে বলে, ওই মাথা থেকে হেলমেট খোল, এত জোরে বাইক চালিয়ে হেলে তুলে কেন যাচ্ছিস? লোকটা আস্তে করে হাতে ছাড়িয়ে নেয়। হেলমেট খুলেই লোকটা বলে, তাতে তোর কি? আমার বাইক আমি চালাবো, ধরতে পারলে ধরবি, না ধরতে পারলে খালি দেখবি। আবির আর রাহাত অবাক হয়ে চেয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। ওরা দুজনে একসাথে বলে ওঠে, জয় তুই? এটাই হলো সেই জয় যাকে মেহরাব সাহেব কল করে ডেকেছেন। কারণ জয় ছোট থেকেই মাস্টার মাইন্ড একজন। ইন্টারনেট জগতে সে একাই একটা কিং। আবির বলে, তুই এখানে? মনে আছে তাহলে আমার কথা? আমারটা ছাড়, তোরা একসাথে এখানে, আর ভিতরে কারা? আব্বে, তুই এখানে কবে থেকে? যবে থেকে পাখি উড়ে চলে খাবার খুঁজে। থাক আবির, তোর থানায় যাচ্ছি, পরে কথা হবে। তবে শোন, শহরের ব্যাংকগুলো একটু দুমড়ে মুচড়ে যাবে।
জয় একটা রহস্যময়ী কথা বলে হাসি দিয়ে চলে যায়। জয়কে চেনা অনেক জটিল একটা ব্যাপার। কি হলো এটা ভাবতে ভাবতে ওরাও চলে আসে। আপনি সিআইডি অফিসার আমাদের কেন বলেননি? রাহাতকে উদ্দেশ্য করে রীতি কথাটা বলে। আবির ভ্রু কুচকে তাকাই। রীতি রাহাতের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। রাহাত সামনে তাকিয়ে বলে, যদি বলতাম তাহলে কি আমায় ভালোবাসতে? আপনি না একটা ফাজিল। সমস্যা নেই, আসলে তোমাদের ভার্সিটির এমন একজন লোক আছে, আচ্ছা সহজ করে বলছি, একজন টিচার আছে যে কিনা নিলয়কে খুব ভালো মতোই চেনে। পুরো শহরবাসী জানে নিলয় আন্ডারওয়ার্ল্ডে ডিল করতে এই শহরে এসেছে, কিন্তু কেবল আমি জানি সে তোমাদের ভার্সিটিতে তোমাদের প্রিয় এক স্যারের সাথে দেখা করার জন্যই সে এখানে এসেছে। নীলা, রীতি এরা সবাই বোকার মতো রাহাতের দিকে তাকিয়ে আছে। নীলা চিল্লিয়ে বলে ওঠে, এই যে মিস্টার সিআইডি, নিলয়টা আবার কে? দেখুন, নিলয় নামে আমার ছোটবেলার এক বন্ধু ছিল। যখন আমরা ক্লাস 1-এ পড়তাম, মাত্র 30 দিনের জন্য সে আমার বন্ধু হয়েছিল। তারপর তাকে আমি কোনোদিন স্কুলেই দেখিনি। যখন দেশের বাড়িতে ছিলাম সেখানেই চিনতাম তাকে। বান্ধবীরা নিলয় নীলা বলে আমাকে খেপাতো। আপনিও এমন করছেন নাকি? কে নিলয়? কোন নিলয়? নীলা এতগুলো কথা কোনোদিন বলেনি। কেমন যেন সে মনমরা হয়ে যায় নিলয় নামটা শুনেই। মনে পড়ে যায় ওর সেই একদম ছোটবেলার কথা। সে সময় নীলাই ছিল তার কয়েকদিনের বন্ধু। হুট করেই চুইংগাম নিয়ে ঝগড়া থেকে ওদের বন্ধুত্ব শুরু হয়। বেশ চলছিল, কিন্তু নীলা একদিন স্কুলে এসে দেখে নিলয় আর আসছে না। ওর দেওয়া ছোটবেলার একটা গিফট নীলা আজও তার কাছে রেখে দিয়েছে, কিন্তু নিলয় আর কোনোদিন ফেরেনি। আবির লুকিং গ্লাসের দিকে তাকাই। নীলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আবির একটু মুচকি হাসলো, তারপর বলল, নিলয়কে ভেবে আকাশ দেখার দরকার কি? আবির তো আছে, আমাকে নিয়ে একটু ভাবো। যে যাবার সে চলে গেছে, আর আহাত যে নিলয়কে বলেছে সে টপ লেভেলের একজন মাস্তান, একজন হিংস্র মানব, যাকে সবাই রাফিয়ান বলে চেনে। ভয়ঙ্কর সে, খুন, রক্ত, ক্রাইম তার নেশা। সে অনেক চালাক, তবে সে ভালো মানুষ না। নিলয় নামের কেউই এমন খারাপ হতে পারে না। আচ্ছা নীলা, মনে করো তোমার সেই নিলয়টাই আজকের রাফিয়ান মানে মাস্তান। সে যদি তোমার সামনে এসে বলে ভালোবাসি, তোমাকে চাই, তাহলে কি করবে? সে মস্তান হতে পারে না, আর হলে তার সামনে কখনো যাব না। যে খুন করতে পারে সে কখনো ভালোবাসতে পারে না। এমন হলে তাকে গ্রহণ করা নয়, ফিরিয়ে দেব আমি। তার মানে তোমার মাস্তানি পছন্দ না, মানে এরকম ছেলে তোমার পছন্দ না, তাই তো? না। রাহাতের সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসে প্রায়। আবির বাহিরে তাকিয়ে আছে। রাহাত কেবল শব্দ করেই হাসছে। আবির চুপ করে চেয়ে থাকে বাহিরে। রাহাত আবার বলে, আসলে আমি নিলয়কে খুঁজতেই ভার্সিটিতে যাই, কিন্তু কে জানে আপনার বান্ধবীর সাথে ধাক্কা লাগবে। দেখতে মিষ্টি হলেও যে ঝাল সারা অঙ্কে তো আমি জানতাম না, তাই তো ঝামেলাটা বাঁধে। আর আপনিও কম কিসের, সোজা ধরে থানায় নিয়ে গেলেন। ওকে, সরি। গাড়িটা ব্রেক করে। ওরা সবাই এক এক করে নামে। নামার সময় রীতি আর নীলা দুজনেই রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আবির কেবল তাকিয়ে থাকে, কিছুই বলে না। আসতে পারি স্যার? মেহরাব সাহেব দরজার দিকে তাকায়। কালো পোশাক পরা জয় নামের ছেলেটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব ভিতরে আসতে বলে। জয়ের পিছনে কালো একটা ছোট ব্যাগ, যেখানে সবসময় একটা ল্যাপটপ ঢোকানো থাকে। নিলয় যেমন পায়ের সাথে পিস্তল রেখে একাই সব কিছু কন্ট্রোল করে, তেমনি জয়ও পিঠে করে ব্যাগে এই ল্যাপটপ নিয়ে পুরো বিশ্বের সাইবার জগৎ হাতের মুঠোয় আনতে পারে। মেহরাব সাহেবকে সে অনেকবার সাহায্য করায়, না হলে জয়কে এভাবে বাইরে রাখাটা আসলে ডেঞ্জারাস একটা ব্যাপার, কারণ সে যতটা চুপচাপ ততটাই ভয়ঙ্কর। নিলয় যেমন আতঙ্ক, তেমনি জয় কেবল সাইবার ইন্টারন্যাশনাল আতঙ্ক।
অবশ্য মেহরাব সাহেব ছাড়া জয়কে কেউ সাইবার কিং হিসেবে চেনে না। আরও দুজন ভালো মতো চেনে, সেটা হলো আবির আর রাহাত। আমাকে কেন ডেকেছেন স্যার? একটা প্রবলেম হয়ে গেছে। জানি আমি স্যার। জানো মানে কি করে? আসলে স্যার এসব খবর আমার কাছে অজানা না। বুঝেছি, কে করেছে তার ঠিকানা দাও। সরি স্যার, কে করেছে সেটা জানি না, তবে জানার চেষ্টা করতে পারি। তবে আপনার কখনো যদি মনে হয় এটা আমি করেছি, সেদিনের পর কিন্তু পুরো দেশের অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়ে হারিয়ে যাব। ওকে ওকে, এখন যা করবে তাড়াতাড়ি। আমি করলে তো ইন্টারন্যাশনাল ব্যাংক করতাম। জয়, তুমি বুঝতে পারছো না, 40 কোটি টাকা সামান্য ব্যাপার না। জয় আর কিছু বলে না, মেহরাব সাহেবের দিকে মুচকি হেসে চলে যায়। মেহরাব সাহেব এখন অবাক হয়েই তাকিয়ে আছে। জয়কে যতটা সহজ মনে হয় সে অনেক রহস্যময়। আচ্ছা, যদি সত্যি জয় করে তাহলে কি করব? নিলয়কে দিয়ে জয়কে মেরে দিব? ধুর, কী সব ভাবছি এসব। নিলয় আর জয়, এটা ভাবা যায়? নিলয় তো সবার উপরে, আর জয় তো বাস্তবে কিছুই না। জয় তো কেবল সাইবারের কিং। আচ্ছা, এমন নয় তো নিলয় জয়কে দিয়ে এসব করাচ্ছে? কিছু বিষয় খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। নিলয় যেদিন আসবে সেদিন আবির আসে, আবার আবির এমন কেউ না যে ফারাজ স্যার এত কিছু করবে। আবির এত সাহস কি করে পেল? আসতে না আসতেই সালমানদের সাথে ঝামেলা বাঁধিয়েছে। আবার আজকে নিলয় 4 জনকে মেরেছে। আবিরকে বলেছে ওয়েলকাম তার শহরে। হুট করে রাহাতের সিআইডি টিম হাজির। থানায় এসে ফায়াজের চোখে মুখে আবিরের প্রতি একটা ভয় কাজ করতে দেখেছি। আবার আজ রাতেই ব্যাংকের মেন অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে এবং সেখান থেকে টাকাও সরিয়ে ফেলানো হয়ে গেছে। জয় যাওয়ার সময় মুচকি হাসলো। কিছু একটা যেন সামনে এসেও হারিয়ে যাচ্ছে বারবার। তবে আবিরের হেল্প দরকার আমার। ওর সাথে সব কিছু শেয়ার করতে হবে। ফায়াজ আর ওর মধ্যে হয়তো পুরনো সম্পর্ক থাকতে পারে, তাই এমন হয়েছে। আবিরকে দেখে সত্যি ইনোসেন্ট মনে হয় আমার। সব কিছু ওর সাথে ডিসকাস করা দরকার। কি ভাবছেন স্যার? মেহরাব সাহেব চোখ খুলে তাকায়। আবির এসে দাঁড়িয়েছে সামনে, সাথে রাহাত নেই। আবিরের দিকে আশ্বস্ত দৃষ্টিতে তাকাই। চলো হসপিটালে যাব। আচ্ছা। আবিরকে নিয়ে মেহরাব সাহেব হসপিটালে যায়। মেয়েটার জ্ঞান ফিরেছে, বেডে আধা শোয়া হয়ে শুয়ে আছে ও। মেহরাব সাহেবের দিকে তাকাই। কেমন আছো? ভালো স্যার। দেখো, তোমার আর আবিরের সামনে 4 জন খুন হয়েছে, কোনো রকম ভয় পাবে না। বলো কি দেখেছিলে তুমি? চৈতি আবিরের দিকে তাকাই। আবির মুচকি হাসে। চৈতি বলে, আসলে স্যার, এই ছেলেগুলো আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। উনি এসে থামিয়ে দেয়। আমাকে নিয়ে ছেলেগুলো বাজে কথা বলছিল বলে উনি থামাতে জোর দেয়। তখনই দেখি দূরে একটা 6 তলা বাড়ির ছাদ থেকে কালো পোশাক পরা 4 জন লোক এদিকে তাকিয়ে আছে। কিছু বোঝার আগেই শার্ট করে শব্দ ছাড়া গুলি এসে লাগে ওই খারাপ ছেলেদের। তারপর আমি শক্ত হয়ে যাই। যখন নিজের সজ্ঞানে ফিরি তখনই শুনি নিলয় বলে। উনি চিৎকার দিয়ে ওঠে। আমিও নিলয় নিলয় বলতে থাকি, কিন্তু কাউকেই আমি দেখিনি। আর নিলয়কে স্যার? আপনাদের এই অফিসারের নাম নিলয় নাকি? মেহরাব সাহেব আবিরের দিকে তাকিয়ে হাসলেন। আবিরও হাসলো। চৈতিকে বলল, না, ওর নাম আবির। ও, কিন্তু তাকে কেন মারেনি ওরা? মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। চৈতির কথা শুনে বুকটা কেমন কেঁপে ওঠে। মনে মনে বলে, তাই তো, নিলয় তো জানে পুলিশেরা ওর পিছনেই সবসময় পড়ে আছে। তাহলে কেন ওরা আবিরকে মারেনি? ওরা তো চাইলেও আবিরকে মারতে পারতো। আমি তো নিলয়ের কোনো কিছু ক্ষতি করিনি এখনো। আর নিলয় এমনই একজন যে কেবল তাদেরকেই মারে যারা অন্যায় করে। তোমাকে বাঁচানোটা কি অন্যায় ছিল? সে কিন্তু সাক্ষীদেরও মারে যারা ওর বিরুদ্ধে প্রমাণ পায়। তাহলে তোমাকে কেন মারেনি এখনো? মেহরাব সাহেব যেন চিন্তামুক্ত হলো। আবির কথাগুলো বলে বাইরে চলে আসে। মেহরাব সাহেবও দাঁড়ায় না আর,
তবে কিসের যেন একটা বিষয় বড্ড খচখচ করছে তার কাছে। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, নিলয়ের আগমন, নাকি অন্য কিছু? আবিরের অনেকটা সকালেই ঘুম ভেঙে গেছে। ব্যালকনিতে এসে পর্দা সরিয়ে এসে দাঁড়ায়। বাম পাশের নিচের দিকে চোখ চলে যায় ওর। বাড়ির এদিকটায় বড় একটা ফুলের বাগান, অনেক রকমের ফুলের গাছ সেখানে আছে। সাদা রঙের গোলাপ ফুলগুলো উপর থেকে দেখতে আবিরের বেশ ভালো লাগছে। লাল গোলাপগুলো যেন ওর দিকেই তাকিয়ে আছে। আবির ব্যালকনি থেকে নামে, নিচে এসে ফুলের বাগানের কাছে যেয়ে দাঁড়ায়। সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকে ও। আবির হাত বাড়িয়ে ফুলগুলো একবার ছুঁয়ে দেয়, তখনই শুনতে পাই, এই যে মিস্টার, এখানে কি করছেন? আবির ঘুরে তাকায়। নীলা এসে ওর পিছনে দাঁড়িয়েছে, হাতে পানির পাত্র। নীলাকে দেখে আবির বলে, ফুলগুলো অনেক সুন্দর, তাই দেখছি। দূর থেকে দেখুন। সুন্দর জিনিসকে কাছ থেকে দেখাই ভালো, দূর থেকে তো ঘোলাটে মনে হয়। নীলা আবিরের দিকে তাকায়। আবির ওর দিকেই তাকিয়ে আছে। নীলা কিছু বলে না, ফুল গাছে পানি দিতে থাকে ও। আবির নীলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, নিলয় যদি তোমার সামনে এসে দাঁড়ায়, কি করবে? নিলয়? কোন নিলয়? তোমার সেই ছোটবেলার নিলয়। হয়তো হতেও পারে সেই নিলয়টা আজকেরই রাফিয়ান। নীলা কিছুটা বিরক্তি নিয়ে তাকায় আবিরের দিকে। নিলয়ের ব্যাপারটা তেমন কেউ জানে না। নীলারা যখন গ্রামের বাড়িতে থেকে পড়াশুনো করতো তখন সেখানেই নিলয়ের সাথে ওর পরিচয় হয়। টিফিনের সময় নীলাকে একটা বেঞ্চে বসেছিল। নীলয় এসে সরাসরি বলে, এই মেয়ে, চুইংগাম খাবি? আমার এটা খুব ভালো লাগে। যদি তুই রোজ আমাকে একটা করে চুইংগাম দিস তাহলে তোর জন্য আমি সব কিছু দেব। নিলয় হাত বাড়িয়ে চুইংগাম নিয়ে বলল, কি কি দিবি আমাকে? তুই যা চাইবি, হাসি খুশি বন্ধু খেলা সব কিছু তোর জন্য করব, দেব। আচ্ছা, তাহলে আমরা বন্ধু? না, যতক্ষণ তুই চুইংগাম না দিবি ততক্ষণ অবধি আমি তোর বন্ধু হব না। পরের দিন একই জায়গাতে ওরা দুজন এসে বসে। নিলয় নীলার কাছে চুইংগাম চাই। নীলা বলে, এত তাড়াতাড়ি তোকে তো এটা করতে দেব না। আগে আমার সাথে থাকবি, খেলবি, ঘুরবি, তারপর দেব। আচ্ছা। এরপর কয়েকদিন ওরা দুজন একসাথে খেলে। প্রতিবার নীলার বদলে নিলয় ওকে চুইংগাম দিয়েছিল আর জমা করে রেখে দিয়েছিল। যতগুলো দিচ্ছি তার ডাবল কিন্তু নিব আমি। কিন্তু নীলা নিলয়কে আর চুইংগাম দিতে পারেনি, সে সুযোগও হয়নি। নিলয় হারিয়ে যায়। যে কয়েক বছর গ্রামের ওই স্কুলটাতে পড়েছিল ততদিন রোজ সেই জায়গায় নীলা যেয়ে বসত। ক্লাসে খুঁজত নিলয়কে, কখনো কাউকে সেই বেঞ্চে বসতে দেয়নি নীলা। বারবার ওর মনে হতো নিলয় হুট করে এসেই ওর পাশে বসে বলবে, কই আমার চুইংগাম দে। নীলা অপেক্ষা করত, কিন্তু নিলয় আর ফেরেনি। অনেকটা বছর পর আবারও নিলয় নামটা ওর মনে পড়েছে। কেমন যেন হয়ে যায় ও। চুইংগাম খাবে? নীলা আবিরের দিকে চোখ গোল গোল করে তাকায়। আবির পকেট থেকে একটা চুইংগাম বাড়িয়ে দিয়ে বলে, এখানে রেখে যাচ্ছি, খাও, ফেরত নেব না। আবির চলে যায়। নীলা বোকার মতো তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। আবির একবারও ফিরে তাকায় না সেদিকে। নিলয় তখনও ওর চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। আবির গেট খুলে বাইরে আসে। মিশিকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হতে দেখে ও। আবির ওর সামনে যেয়ে দাঁড়ায়। কাঁদছিস কেন মিশি? মিশি কোনো কথা বলে না, কেবল ছেঁড়া কয়েকটা বস্তা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আবিরের দিকে চেয়ে থাকে। আবির হাঁটু ভাঁজ করে বসে ওর সামনে। কি হয়েছে? ওরা এসেছিল, আমার মাকে মেরেছিল, আমি থামাতে যাই বলে আমাকেও মেরেছে। এই যে দেখো না তুমি, আমার এই পিঠে লাথি মেরেছে। বাবাই কিছুই বলতে পারেনি, ওর ঘরে দরজা আটকে রেখেছিল মাকে। একজন একজন করে ঘরে যাচ্ছিল আর আমাকে বাইরে এসে মারছিল। ওরা চলে গেছে। আবিরের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। মিশি ঠোঁটের কোণাতে কেটে যাওয়া চিহ্ন, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আবির রুমাল বের করে সেটা মুছে দেয়। মুচকি হেসে বলে, আচ্ছা, কিছু হয়নি। কারা ছিল ওরা? ওই যে যেদিন তোমার সামনে যারা এসে আমার মায়ের কথা জানতে চেয়েছিল। আবির জানে ওরা কারা। সালমান, রাকেশ
আর মুরাদ। আবির মিশিকে কিছু খাবার কিনে দেয়, তারপর মেহরাব সাহেবের বাড়ির দিকে চলে আসে। স্যার আমি কেস করতে এসেছি। মেহরাব সাহেব চা শেষ করে খবরের কাগজ হাতে নিলেন। প্রথম পাতায় লেখা, আবারও একটা খুন। কে এই খুনি? লাশের পাশে চুইংগাম আর ক্রস চিহ্ন কেন ফেলে রাখছে? কে হবে সে? মেহরাব সাহেব লেখাটা পড়ে চমকে যায়। এই শহরের প্রতিটা গলিতে কারো সাহস নেই কোনো রকম খুন করার। এটা অবশ্যই নিলয়ের গ্যাং কিংবা তারই কাজ, কিন্তু এবার খুনের পদ্ধতি একদমই আলাদা। অবশ্যই এর আগেও ইনভেস্টিগেশনের সময় লাশের পাশে রাখা চুইংগাম ফেলে আসতে দেখেছে। সব পরীক্ষা করে জানা গেছে ওটা নিলয়ের, কিন্তু তাকে তো কেউ দেখেনি, চেনেও না। প্রমাণ অতটুকু দিয়ে কি হবে? মেহরাব সাহেব কথাগুলো ভাবছে, ঠিক তখনই দরজা ঠেলে এক ভদ্রলোক এসে কথাটা বলল। মেহরাব সাহেব বসতে বললেন। লোকটা বসতেই উসখুস করতে লাগলো। মেহরাব সাহেব চা আনতে বললেন বুয়াকে, তারপর শান্ত ভঙ্গিতে চেয়ে জানতে চাইলেন, কি হয়েছে? আসলে কথাটা খুব গোপনে বলা দরকার, তাই সকালেই আপনাদের বাসায় চলে এসেছি। জিল্লু বলুন। আমি খালেক আহমেদ, জনজাগরণ ব্যাংকের ম্যানেজার। আজ বেশ কয়েকদিন পর লক্ষ্য করেছি আমাদের ব্যাংকে প্রায় 122 কোটি টাকা কোথায় যেন হারিয়ে গেছে। কি? মেহরাব সাহেব চমকে ওঠে। জনজাগরণী ব্যাংক হলো দেশের 2য় নাম্বার ব্যাংক, আর এটাতেই কিনা এত টাকা ছিল, আর সেই টাকাও কিনা হ্যাক করা হয়েছে। তাহলে পিচ ব্যাংক লিমিটেডে অনেক টাকাই সরানো হয়েছে। কোনো হ্যাকার কখনো অল্প টাকা নেবে না। তাহলে কেন ওরা আমাকে মিথ্যা বলল? কেন বলল মাত্র 50 কোটি টাকা হ্যাক করা হয়েছে? স্যার আমি এই হ্যাকারদের নামে কেস করব। হ্যাকারদের মানে আপনি কি জানেন? না স্যার, তবে কয়েকজন নিশ্চিত কি হয়েছে স্যার? প্রায়শই মেহরাব দেখেছি সাহেব আবিরের আমাদের দিকে ব্যাংকের তাকায়। সাথে আবির কালো রঙের বাইরে থেকে এসে ছোট মেহরাব মিনিবাস সাহেবের দাঁড়িয়ে সামনে থাকতো। দাঁড়িয়েছে। কিন্তু আবির, ঠিক তুমি বুঝতাম না সময় তারা কি মতো করতো। অফিসে এলে এই যে আমি দেখুন, গেলাম সিসিটিভি ক্যামেরা ফায়ার ফুটেজ কাছে। এনেছি, তোমাকে আপনি দেখতে সব পারেন। বলবো প্লিজ পরে। স্যার, কিছু ওকে স্যার। একটা মেহরাব করুন। সাহেব বেশ সমস্যায় তাড়াতাড়ি আছি চলে অনেক। গেলেন। আবির আচ্ছা, নিজের আপনি রুমে যান, চলে আসলো। আমরা দেখছি। বল তোকে খালেক সাহেব কেমন চলে করে গেলেন। মারবো? মেহরাব কেউ সাহেব জানে তোকে কেমন যেন তুলে হয়ে এনেছি। গেলেন। কি হয়েছে? লাল একটি বাল্ব জ্বলছে মাথার উপর। কেন ফোন হচ্ছে? কালো প্যান্ট পরা আবির বসে আছে একটা চেয়ারে। বসে আছে বললে ভুল হবে। আমার বেঁধে রাখা ব্যবস্থা করতে হবে। মুখে কাপড় বাঁধা ওর। রাহাতি টিমকে এই হ্যাকের ব্যাপারে বলতে হবে। সামনের একটা চেয়ারে সালমান বসে আছে রাফিয়ানের জন্য। সবাই এক হয়ে কাজ করতে হবে। এখন অনেক মনে হচ্ছে রাত 11টা বেজে গেছে। দুটোর পিছনে কোনো না কোনো কানেকশন আছে। 3জন তুলে এনেছে, কারণ ওরা জেনে গিয়েছিল আবির মিশির মায়ের সাথে ঘটা সকালের ঘটনার জন্য ওদেরকে খুঁজছে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। আবিরের কাছে এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে 2টা চর